কোডওয়াকারের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা কোডফোর্সেস ওয়েবসাইটের একটি প্রবলেম নিয়ে দেখব তার সমাধান কিভাবে করা যায়। কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে যারা কম বেশি মাথা ঘামান তারা কোডফোর্সেস ওয়েবসাইটের সাথে মোটামুটি পরিচিত আছেন বলে ধরে নিচ্ছি। আমি নিজেই বরং এই ক্ষেত্রে নতুন। মাত্র কিছুদিন আগে এই সাইট সম্পর্কে জানতে পারি ফেসবুকে একজনের প্রোগ্রামিং নিয়ে প্রশ্নের সূত্র ধরে। প্রোগ্রামিংয়ের জন্য কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোমতো জানাটাই বড় কথা না। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কি করবেন তা আগে ঠিকমতো বুঝতে হবে। ধরুন আপনাকে একটি সমস্যা দেওয়া হলো সমাধানের জন্য। সমস্যার বিস্তারিত বিশ্লেষণ করে তার সঠিক সমাধানের জন্য একটি লজিক তৈরি করতে হবে আপনাকে। এটা যদি আপনি করতে পারেন তবে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই তার বাস্তবায়ন করতে পারবেন তখন। অর্থাৎ ভালো একজন প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে প্রবলেম সলভিংয়ে এক্সপার্ট হতে হবে। আর এজন্য কোডফোর্সেসের মতো বিভিন্ন কম্পিটিটিভ ওয়েবসাইট খুবই উপকারী। আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি ইতিমধ্যেই প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি জানেন। তাই প্রোগ্রামিংয়ের খুঁটিনাটিতে যাব না এখানে। কোডফোর্সেসের একটি প্রবলেম নিয়ে কিভাবে তা বিশ্লেষণ করে তার সমাধানে একটি লজিক তৈরি করা যায় সেটাই মূলত দেখব আমরা। আজকের আলোচনার জন্য আমি সিলেক্ট করেছি মিনিমাল স্কোয়ার নামের একটি প্রবলেম। প্রবলেমের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। চলুন তাহলে প্রবলেমটি সম্পর্কে আগে বিস্তারিত জেনে নিই। এখানে বলা হয়েছে যে আপনাকে সবচেয়ে ছোট সাইজের একটি স্কোয়ার বা বর্গক্ষেত্র বের করতে হবে যার ভিতর একই সাইজের দুটি রেক্টাঙ্গল বা আয়তক্ষেত্র রাখা যায়। রেক্টাঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্থ আপনাকে দেওয়া হবে। দৈর্ঘ্য ও প্রস্থের মান 1 থেকে নিয়ে 100 এর ভিতর কোন একটি পূর্ণ সংখ্যা হবে। এই দৈর্ঘ্য প্রস্থের দুটি রেক্টাঙ্গল তৈরি করে সবচেয়ে ছোট যে বর্গক্ষেত্রের ভিতর এদের রাখা যাবে তার ক্ষেত্রফল আপনাকে উত্তর হিসেবে ফেরত দিতে হবে। প্রোগ্রামের ইনপুট হিসেবে ইউজার প্রথমে 1 থেকে 10,000-এর ভিতর একটি পূর্ণ সংখ্যা জমা দিবে। ধরা যাক জমা দেওয়া সংখ্যাটি হলো 8। তাহলে তারপর 8 বার ইউজারের কাছ থেকে 8টি রেক্টাঙ্গলের দৈর্ঘ্য প্রস্থের ইনপুট নেওয়া হবে। সব ইনপুট জমা নেওয়া হলে প্রোগ্রামটি তখন প্রতিটি রেক্টাঙ্গলের জন্য প্রযোজ্য স্কোয়ারের ক্ষেত্রফল বের করে আউটপুট হিসেবে সেগুলো প্রিন্ট করবে। এখানে স্ক্রিনশটে কিছু ইনপুট ও আউটপুট দেওয়া আছে উদাহরণ হিসেবে। ইনপুটের প্রথম নাম্বারটি হলো মোট রেক্টাঙ্গলের সংখ্যা। তারপর সে অনুযায়ী ততগুলো রেক্টাঙ্গলের দৈর্ঘ্য প্রস্থ ইনপুট দেওয়া হয়েছে। আউটপুটের ঘরে ফলাফল দেখাচ্ছে। চলুন এবার প্রাপ্ত তথ্যগুলোকে একটু বিশ্লেষণ করি। শুরুতেই আমাদের হাতে থাকছে দুটি রেক্টাঙ্গল। ধরা যাক প্রতিটির দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 2 করে। আমাকে এখন একটি স্কোয়ার বের করতে হবে যার ভিতরে এই দুটি রেক্টাঙ্গলই রাখা সম্ভব হয়। এখানে দেখতে পাচ্ছেন 4x4 সাইজের একটি স্কোয়ারে দুটি রেক্টাঙ্গল রাখা যাচ্ছে। অর্থাৎ আমাকে ফলাফল হিসেবে প্রিন্ট করতে হবে 4 গুণন 4 বা 16। তবে মনে রাখতে হবে যে দুটি রেক্টাঙ্গলই একের সাথে অপরের সমান্তরালে অবস্থান করবে। অর্থাৎ একটির তুলনায় অন্যটির তল ভিন্ন অ্যাঙ্গেলে থাকবে না। তাই এই চিত্রে দেখানো অবস্থানটি ভুল। একটি রেক্টাঙ্গল অপরটির সাথে লাগানো অবস্থায় রাখা গেলেও একটির উপর আরেকটির কোনো অংশ থাকবে না। তাই এখানের এই চিত্রের অবস্থানটিও ঠিক না। দুটি রেক্টাঙ্গলকেই স্কোয়ারের ভিতর অবস্থান করতে হবে। রেক্টাঙ্গলের কোনো সাইড স্কোয়ারের সাইডের সাথে লাগানো অবস্থায় থাকলেও স্কোয়ারের বাইরে রেক্টাঙ্গলের কোনো অংশ থাকতে পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে স্কোয়ারটি অতিমাত্রায় ছোট হওয়ার ফলে রেক্টাঙ্গলের কিছু অংশ স্কোয়ারের বাইরে চলে এসেছে। অতএব এটাও ঠিক নেই। আবার স্কোয়ারটি অতিমাত্রায় বড় হলেও চলবে না। যেমন এখানে দুই রেক্টাঙ্গলের চারপাশেই অতিরিক্ত স্পেস আছে। চাইলে এই দুটিকে আরো চাপিয়ে ছোট একটি স্কোয়ারের ভিতরও রাখা সম্ভব। তার মানে এই স্কোয়ারটি সম্ভাব্য ক্ষুদ্রতম স্কোয়ার না। তাহলেও হবে না। এখন এই দুই রেক্টাঙ্গলের চারপাশে অতিরিক্ত স্পেস যতটুকু সম্ভব বাদ দিয়ে চলুন তাদের বিভিন্নভাবে সাজিয়ে দেখি কোন ক্ষেত্রে সবচেয়ে কম জায়গা লাগছে। প্রথমে দৈর্ঘ্য বরাবর দুটোকে পাশাপাশি রাখলাম। এতে করে দুই রেক্টাঙ্গল মিলে বড় যে রেক্টাঙ্গলটি তৈরি হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 3 + 3 6, প্রস্থ হচ্ছে 2। 2 আর 6 এর মধ্যে যেহেতু 6 বড়, তাই স্কোয়ারটির প্রতিটি সাইড মিনিমাম 6 হলে
তবেই এভাবে এই দুই রেক্ট্যাঙ্গলকে তার ভিতর রাখা যাবে। এবার চলুন একটিকে পাশাপাশি রেখে তার উপর অপরটিকে লম্বালম্বিভাবে রেখে দেখি। দুটির সম্মিলিত দৈর্ঘ্য 3 থাকছে, যেহেতু অপরটির কোনো অংশ এই 3কে ছাড়িয়ে যাচ্ছে না। আর প্রস্থ হচ্ছে 2 + 3 5। 5 যেহেতু 3 থেকে বড়, তার মানে 5x5 সাইজের একটি স্কোয়ার নিলে তার ভিতর এভাবে দুটি রেক্ট্যাঙ্গল রাখা সম্ভব, তার থেকে ছোট হলে হবে না। এখন প্রস্থ বরাবর দুটিকে পাশাপাশি রেখে দেখি। এতে করে সম্মিলিত দৈর্ঘ্য 3 থাকছে, কিন্তু দুই রেক্ট্যাঙ্গলের প্রস্থ যোগ হয়ে সম্মিলিত প্রস্থ হচ্ছে 2 + 2 4। 3 আর 4 এর মধ্যে 4 বড়, তার মানে 4x4 সাইজের একটি স্কোয়ারে এই দুটিকে এভাবে রাখা সম্ভব। আর কোনোভাবে রাখা যায় কি? আমার জানা মতে না। পাশাপাশি লাগানো অবস্থায় মোটামুটি এই 3 ভাবেই রাখা সম্ভব। দেখা যাচ্ছে এগুলোর মধ্যে প্রস্থ বরাবর পাশাপাশি রাখলে সবচেয়ে কম জায়গা লাগছে। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার বের করার একটি ফর্মুলা পাচ্ছি। দুটি রেক্ট্যাঙ্গলের প্রস্থকে যোগ করলে স্কোয়ারের একটি সাইডের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। যেহেতু দুটি রেক্ট্যাঙ্গলের সাইজই সমান, তাই বলা যায় রেক্ট্যাঙ্গলের প্রস্থের দ্বিগুণ হচ্ছে স্কোয়ারের একটি সাইড। কিন্তু রেক্ট্যাঙ্গলগুলোর সাইজ যদি এমন হয় যে দুটি প্রস্থ যোগ করেও দৈর্ঘ্য থেকে ছোট হয়, তখন কি হবে? ধরা যাক রেক্ট্যাঙ্গলগুলোর দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 1 করে। তাহলে দুই রেক্ট্যাঙ্গলের প্রস্থ যোগ করলে হচ্ছে 2। 2x2 সাইজের একটি স্কোয়ারে রেক্ট্যাঙ্গলগুলো রাখা সম্ভব না। দৈর্ঘ্যের দিক দিয়ে তা বাইরে বের হয়ে যাচ্ছে। কিন্তু তখন দৈর্ঘ্যের সাইজের 3x3 একটি স্কোয়ার যদি তৈরি করি, তবে তার ভিতর আবার দুটি রেক্ট্যাঙ্গলই রাখা যাচ্ছে। তার মানে রেক্ট্যাঙ্গলের প্রস্থের দ্বিগুণ যদি এর দৈর্ঘ্য থেকে বড় হয়, তবে সেটাই হবে স্কোয়ারের দৈর্ঘ্য। তা না হলে রেক্ট্যাঙ্গলের দৈর্ঘ্যই হবে স্কোয়ারের দৈর্ঘ্য। ব্যাস, আমাদের ফর্মুলা রেডি। এখন চলুন দেখি কোডিংয়ের মাধ্যমে কিভাবে এই ফর্মুলার প্রয়োগ করা যায়। কোডিংয়ের জন্য আমি rapple.it নামে একটি ওয়েবসাইট ব্যবহার করছি। এখানে সি, সি++, জাভা ও C# সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনি কোড লিখে টেস্ট করতে পারবেন। এছাড়া তা সংরক্ষণ করেও রাখা সম্ভব। তবে আপনি চাইলে অন্য যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি C# ব্যবহার করছি, যেহেতু আমি C#এই বেশি অভ্যস্ত। তবে লজিক ঠিকমতো বুঝতে পারলে আপনি এটি C++, জাভা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। কোডিংয়ের জন্য আমাকে এখানে নতুন একটি র্যাপল তৈরি করতে হবে। তাই একেবারে উপরে ডান দিকে নিউ র্যাপল নামে এই বাটনে ক্লিক করে আমি একটি নতুন র্যাপল তৈরি করব। যেহেতু আমি C# নিয়ে কাজ করব, তাই আমি এখানে C# সিলেক্ট করলাম এবং র্যাপলের একটি নাম দিচ্ছি এখানে আমি। তারপর ক্রিয়েট র্যাপলে ক্লিক করলেই র্যাপলটি তৈরি হবে। এই হচ্ছে আমার নতুন র্যাপল। এখানে ইনিশিয়ালি C# কিছু কোড দেওয়া আছে। আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকেন, এক্স্যাক্টলি এটা এখানে দেখাবে না, তার দরকারও নেই। তবে C# ক্ষেত্রে এটা একটি কনসোল প্রজেক্টের মতো কাজ করবে, যেখানে মেইন ক্লাস নামে একটি ক্লাস আছে, তার ভিতরে মেইন নামে একটি স্ট্যাটিক ফাংশন আছে। যখন আমি প্রজেক্টটি রান করব, এই ফাংশনটি তখন রান করবে সবার আগে। কিন্তু আমরা আমাদের কাজের জন্য এখানে আলাদা একটি ফাংশন তৈরি করব, যার মূলত কাজ হবে একটি রেক্ট্যাঙ্গলের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি দিলে সে ক্যালকুলেট করে আমাকে স্কোয়ারের ক্ষেত্রফলটি ফেরত দিবে। নাম দিতে পারি গেট মিনিমাম স্কোয়ার এরিয়া, এবং সে দুটি ভ্যালু এখানে নিবে দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য। একটি ধরা গেল a এবং অপরটি b, এবং সেই ইন্টিজার ভ্যালু হিসেবে আমাকে স্কোয়ারের ক্ষেত্রফলটি ফেরত দিবে। আমরা এখানে a এবং b তে দুটি নাম্বার পাচ্ছি, কিন্তু কোনটির দৈর্ঘ্য এবং কোনটির প্রস্থ তা কিন্তু আমরা নিশ্চিত নই। সাধারণত যে মানটি বড় তা হচ্ছে দৈর্ঘ্য এবং যে মানটি ছোট তা হচ্ছে প্রস্থ, কিন্তু এখানে a বা b এর যে কোনোটি বড় হতে পারে। তো সবার আগে এই কারণে আমাদের বের করতে হবে এর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট। অনেকভাবে এটি করা যায়, কিন্তু যদি এক্সিস্টিং কোনো ফিচার অলরেডি থাকে কোনো একটি ল্যাঙ্গুয়েজে যা ব্যবহার করে আপনি তা করতে পারেন, সেক্ষেত্রে সেটা ব্যবহার করাই ভালো। তাই আমি এখানে C# এর ম্যাথ লাইব্রেরি ব্যবহার করব। প্রথম হচ্ছে আমার লেন্থ আমি বের করছি, যেটা সবচেয়ে বড় হবে, এবং সেটা বের করার জন্য ম্যাথ লাইব্রেরির ভিতর ম্যাক্স নামে একটি ফাংশন আছে। এখানে আমি দুটি নাম্বার দিলে তার সবচেয়ে বড়টি সে রিটার্ন করবে, অর্থাৎ a এবং b এর মধ্যে যেটি সবচেয়ে বড় তা এই লেন্থ ভেরিয়েবলে সেভ করা হবে। উইডথের জন্য একইভাবে
আমি ম্যাথের মিন ফাংশন কল করছি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে সবচেয়ে ছোট যেটি তা উইডথের মধ্যে থাকবে। আমরা এতক্ষণ পর্যালোচনা করে যে ফর্মুলা তৈরি করেছিলাম সেখানে হয় আমাদের লেন্থ লাগবে অথবা উইডথের দ্বিগুণ সাইজ যা তা লাগবে। আমরা int width2 নামে আরেকটি ভেরিয়েবল তৈরি করছি যার ভ্যালু হচ্ছে width গুণন 2, অর্থাৎ দুটি আয়তক্ষেত্রে উইডথ যোগ করলে যা হয় তা এই width2 এর ভিতর থাকবে। আমরা অলরেডি লেন্থ এবং উইডথের ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন আমরা বের করব হচ্ছে একটি স্কোয়ারের একটি সাইডের দৈর্ঘ্য কতটুকু। তা থাকবে হচ্ছে sq ফর স্কোয়ার সাইড, ইনিশিয়ালি 0 রাখলাম আমি এর ভিতরে ভ্যালু। আমাদের লজিক অনুযায়ী লেন্থ এবং উইডথ2 এই দুটোর মধ্যে যেটি বড় সেটি হবে স্কোয়ারের এই সাইডের দৈর্ঘ্যটি। তার মানে আমাকে চেক করতে হবে কোনটি বড়। ইফ লেন্থ ইজ গ্রেটার দেন উইডথ2, অর্থাৎ লেন্থ বড়, সেক্ষেত্রে স্কোয়ারের সাইড হবে লেন্থ। তা যদি না হয় সেক্ষেত্রে স্কোয়ারের সাইড হবে width2। অর্থাৎ এখন আমরা জানি একটি স্কোয়ারের সাইড কত হবে, হয় লেন্থ অথবা width2। যেহেতু আমরা সাইড জানি অতএব আমাদের ক্ষেত্রফল বের করতে প্রবলেম হবে না। ক্ষেত্রফল হচ্ছে পাশের দুই সাইডের গুণফল। তাহলে এই ফাংশন থেকে আমরা স্কোয়ারের ক্ষেত্রফলটি পেয়ে যাচ্ছি। এখন এই মেইন ক্লাসের ভিতর যা মূলত রান করবে সেখানে আমাকে কোডিং করতে হবে। আমরা যদি কোড ফোর্সের প্রবলেমে দেখি, এখানে কিছু উদাহরণ দেওয়া ছিল ইনপুট এবং আউটপুটের। দেখা যাচ্ছে প্রথম আমাকে ইনপুট নিতে হবে হচ্ছে একটি নাম্বার, তারপর এই নাম্বারটি যত হবে ততবার আমাকে দুটি নাম্বার করে একবার ইনপুট নিতে হবে প্রতিটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের জন্য। তাহলে এই কাজটি আমরা করব হচ্ছে এই মেইন ক্লাসের ভিতর। আমার এই লাইনটি এখানে দরকার নেই। আচ্ছা, আমি কাউন্ট নামে একটি ভেরিয়েবলের ভিতর প্রথম নাম্বারের ইনপুটটি রাখবো। কনসোল ডট রিড লাইন দিয়ে সি শার্পের কনসোল থেকে একটি ইনপুট নেওয়া সম্ভব হয়, তবে আমার দরকার হচ্ছে নাম্বার, কিন্তু আমরা যত ইনপুট নিই সব হচ্ছে স্ট্রিং। এখানে নাম্বার থাকতে পারে অথবা অন্য কোনো অক্ষরও থাকতে পারে। তো এটাকে আমাকে আগে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। সি শার্পে আমরা এটা করি হচ্ছে কনভার্ট ডট টু int32 এই ফাংশনটি ব্যবহার করে। তাহলে প্রথম নাম্বারটি আমরা পেয়ে গেলাম। এটা যদি 8 হয় তাহলে আমাকে 8 বার লুপ করে 8টি ইনপুট নিতে হবে, 8টি রেক্টাঙ্গুলের দৈর্ঘ্য এবং প্রস্থের ইনপুট নেওয়ার জন্য। রেক্টাঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থগুলো থাকবে হচ্ছে একটা অ্যারেতে। ধরা যাক এই অ্যারেটি হচ্ছে স্ট্রিং অ্যারে যার নাম হচ্ছে রেক্টাঙ্গলস, এবং এর সাইজ হবে হচ্ছে এই কাউন্টের সাইজটা তাই। অতএব নিউ স্ট্রিং কাউন্ট। এখন আমাকে একটি লুপ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে প্রতিটি রেক্টাঙ্গুলের দৈর্ঘ্য প্রস্থ। সেজন্য চলুন লুপ তৈরি করে নিই। int i equals 0 থাকবে ইনিশিয়ালি। প্রতিবার রেক্টাঙ্গলসের একটির ভিতরে আমি একটি করে ইনপুট নেব। ইনপুটটি হবে আগের মতোই কনসোল ডট রিড লাইন। এই লুপ যখন শেষ হবে তখন আমার অ্যারের প্রত্যেকটির ভিতরেই প্রতিটি রেক্টাঙ্গুলের জন্য একটি করে ভ্যালু থাকবে। সবগুলো ইনপুট যখন নেওয়া হবে তখন আমার দায়িত্ব হচ্ছে প্রতিটি রেক্টাঙ্গুলের ভ্যালুগুলো নিয়ে তার স্কোয়ার তৈরি করে স্কোয়ারের ক্ষেত্রফলটি আমাকে আউটপুট দিতে হবে। সেজন্য আরেকটি লুপ তৈরি করছি এখানে আমি। প্রতিবার যখন আমরা ইনপুট নিয়েছিলাম, আপনি যদি এখানের এক্সাম্পলে দেখেন তাহলে প্রতি লাইনে আসলে দুটি নাম্বার ছিল। তার মানে আমরা একটি স্ট্রিং নিচ্ছি ইনপুট, যেখানে স্ট্রিং এর ভিতর দুটি নাম্বার থাকবে, মাঝখানে একটি স্পেস থাকবে। সেই ভ্যালুটি আছে হচ্ছে এই অ্যারের ভিতর। অর্থাৎ আমাকে প্রথমেই নাম্বার দুটিকে আলাদা করতে হবে। তো আমি আরেকটি স্ট্রিং অ্যারে তৈরি করলাম প্রতিটি রেক্টাঙ্গুলের এরিয়া বের করার জন্য, এবং রেক্টাঙ্গুলের এরিয়াটি আছে হচ্ছে রেক্টাঙ্গলস নামের এই অ্যারের ভিতর। তো তাকে নিয়ে আমি তাকে স্প্লিট করব
যেহেতু জানি যে দুটো নাম্বার স্পেস দিয়ে বিভক্ত, অর্থাৎ আমাকে স্পেস দিয়ে স্প্লিট করতে হবে। তাহলে দুটো নাম্বারের দুটি স্ট্রিং আমি এই এরিয়া এর ভিতর পাবো। কিন্তু যেহেতু এগুলো স্ট্রিং, আমাকে আবার কনভার্ট করে সেগুলোকে নাম্বারে পরিণত করতে হবে। আমি এ নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম, সেখানে কনভার্ট টু int32 দিয়ে কনভার্ট করব হচ্ছে এরিয়া এর প্রথম নাম্বারটি। আমি জানি যে এখানে দুটি নাম্বার থাকবে, একটি থাকবে হচ্ছে এরিয়া 0 এর ভিতর আর একটা হচ্ছে এরিয়া 1 এর ভিতর, অপরটি হচ্ছে এরিয়া 1 এর ভিতর। তার মানে এ এবং বি এর ভিতর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের দুটি নাম্বারই আমরা পেলাম। এখন আমাকে যা করতে হবে তা খুবই সহজ। int এটা বলবো আমরা স্কোয়ারের এরিয়া ইকুয়ালস গেট মিনিমাম স্কোয়ার এরিয়া। এ এবং বি এই দুটি ভ্যালু আমি ওখানে পাস করে দিব। তাহলে আমরা ইতিমধ্যেই যেই ফাংশনটি তৈরি করেছি সে এই দৈর্ঘ্য প্রস্থের ভ্যালু নিয়ে আমাকে স্কোয়ারের ক্ষেত্রফলটি ফেরত দিবে, যা থাকবে হচ্ছে স্কোয়ার এরিয়ার ভিতর। এখন এটিকে প্রিন্ট করলে আমার কাজ শেষ। চলুন তাহলে আমরা এখন এটি রান করে দেখি যে কি হয়। দেখা যাচ্ছে আমরা কোনো একটা ভুল করেছি এখানে। নট অল কোড পাথস রিটার্ন এ ভ্যালু। চলুন আমরা দেখে আসি। আচ্ছা, আসলে কোনো ভ্যালু আমরা রিটার্ন করিনি। আমরা ফাংশনটি তৈরি করেছি, আমরা অলরেডি এরিয়াও বের করেছি, কিন্তু এটা আমরা রিটার্ন করিনি। কিন্তু একটা ফাংশন একটি ভ্যালু রিটার্ন করবে, এটাই আশা করা হয়, অর্থাৎ রিটার্ন এরিয়া। চলুন আবার রান করে দেখি কি হয়। এখন বলছে an object reference is required to access non-static member। এটা শুধুমাত্র আমি C# ব্যবহার করছি বলে প্রবলেমটি হয়েছে। আপনাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই প্রবলেমটি হবে না। তা হচ্ছে এই মেইন ক্লাসের ভিতরে এই মেইন ফাংশনটি সবার আগে রান হচ্ছে, যা হচ্ছে একটি স্ট্যাটিক ফাংশন, এবং আমরা অপর ফাংশনটিকে কল করছি এই ফাংশনের ভিতর থেকে, যে ফাংশনটা আমরা তৈরি করেছি ইতিমধ্যেই। কিন্তু একটি স্ট্যাটিক ফাংশন থেকে আপনি কেবল আরেকটি স্ট্যাটিক ফাংশনই কল করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ফাংশনটি স্ট্যাটিক ছিল না, তাই এটাকে আমি স্ট্যাটিক করে দিচ্ছি। তবে এই প্রবলেমটি আপনাদের অন্য ল্যাঙ্গুয়েজে হবে না। এখন দেখা যাচ্ছে ঠিকমতো কাজ করছে। কোডফোর্সেস এর প্রবলেমে ইনপুট আউটপুট হিসেবে যে এক্সাম্পল দেওয়া হয়েছিল, চলুন আমরা সেই অনুযায়ী এখানে ইনপুটগুলো দেই, দেখি আউটপুটটাও একই হয় কিনা। সেখানে প্রথমেই ছিল 8, অর্থাৎ আমি 8টি রেক্টাঙ্গলের দৈর্ঘ্য প্রস্থ দিব। এখন আমি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া শুরু করছি। প্রথমটি হচ্ছে 3 এবং 2, তারপরটি হচ্ছে 4 2, তারপর 1 1, তারপর 3 1, 4 7, 1 3, 7 4 এবং 100 100। মোট 8টি ইনপুট আমি দিচ্ছি। এটা দেওয়া হলে অটোমেটিক সব ক্যালকুলেট করে আমাকে 8টির আউটপুট এখানে প্রিন্ট করে দেখাবে। এই হচ্ছে আমাদের আউটপুট। আপনি যদি কোডফোর্সেস এর প্রবলেমের উদাহরণের সাথে মিলিয়ে দেখেন, দেখবেন যে এক্স্যাক্টলি সেই আউটপুটগুলি আমরা এখানে পাচ্ছি। মোটামুটি এই হচ্ছে আমাদের কোড। তবে যদিও আমাদের কোড পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, চলুন দেখি একে আমরা আরেকটু সহজ কিভাবে করতে পারি। যেমন আমরা এখানে প্রথম উইডথ বের করেছি, তারপর আমরা তার থেকে উইডথ 2 পেয়েছি, কিন্তু আমাদের পরবর্তী ক্যালকুলেশনের কোথাও এই উইডথটুকু ব্যবহার করা হয়নি। অতএব আমাদের এই লাইনটি এভাবে না লিখে সরাসরি আমরা উইথ 2 এর ভিতরেই উইডথের এই অংশটুকু দিয়ে দিতে পারতাম। তাহলে এই লাইনটির কোনো দরকার ছিল না। আর এভাবে আমরা যে কন্ডিশন চেক করেছি, সেটা এভাবে ইফ কন্ডিশন না দিয়ে আরো সংক্ষেপে আমরা সহজে এখানে করতে পারতাম। এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এই লেন্থ হবে হচ্ছে আমাদের স্কোয়ার সাইডের ভ্যালু, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে উইডথ 2 হবে ভ্যালু। এই পুরো লাইনটুকুই আমার এই ইফ কন্ডিশনের কাজ করছে, তাই এতটুকু আমার আর দরকার নেই। আর এখানে আমি এরিয়াকে ক্যালকুলেট করে বের করার পর তাকে আবার রিটার্ন করছি, না করে আমি সরাসরি এখানেই রিটার্ন করতে পারতাম। এতে করে ফাংশনের সাইজ যেমন ছোট হলো, পড়তেও সুবিধা, বুঝতেও সুবিধা। যত বেশি লাইন থাকবে আপনাকে তত বেশি যাচাই বাছাই করতে হবে।
সেই সম্ভাবনাটুকু এখানে কমলো। আবার রান করে দেখি সব ঠিক আছে কিনা। সে কোনো একটি নাম্বার নিবে, তারপর সেই নাম্বার অনুযায়ী ইনপুট নিচ্ছে এবং আমাকে ফলাফল ফেরত দিচ্ছে। দেখা যাচ্ছে সব ঠিকমতোই কাজ করছে। যেহেতু আমাদের কোড রেডি, চলুন দেখি কোড ফোর্সেস এটা জমা দিলে তা গ্রহণযোগ্য হয় কিনা। আমি পুরো কোড এখান থেকে কপি করলাম, তারপর আমাদের কোড ফোর্সেসের প্রবলেমটির পাতায় যাই, সেখানে সাবমিট বাটনে ক্লিক করে আমি কোডটি সাবমিট করতে পারি এখানে। এবং যেহেতু এটি সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, এখানে সি শার্প সিলেক্ট করা আছে ল্যাঙ্গুয়েজ হিসাবে। সবশেষে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। একেবারে উপরের রোটি হচ্ছে আমার, তো দেখা যাচ্ছে যে এখানে আমার কোডকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং কোডটি রান করতে সর্বোচ্চ সময় লেগেছে 124 মিলি সেকেন্ড, আর 1600 কিলোবাইট মেমোরি নিয়েছে এটি। আশা করি এখান থেকে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন একটি প্রবলেম নিয়ে কিভাবে তা অ্যানালাইজ করা হলো এবং তারপর সে অনুযায়ী কিভাবে তার একটি সলিউশন তৈরি করা হলো। এ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অথবা মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন নিচের ডিসক্রিপশন বক্সে, অথবা এ ধরনের আর কোন কোন প্রবলেমের সলিউশন আপনারা পেতে চান সে সম্পর্কে আমাদের জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।